ডায়াবেটিক আলসার ডেভেলপমেন্টের জন্য দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 ইজ নিউরোপ্যাথি, নাম্বার 2 ইজ ভাস্কুলোপ্যাথি, আর নাম্বার 3 ইজ স্ট্রাকচারাল ডিফর্মিটি। তিনটা জিনিস রেসপন্সিবল। নাম্বার 1 ইজ নিউরোপ্যাথি, নাম্বার 2 ইজ ভাস্কুলোপ্যাথি, and number 3 is structural deformity. Neuropathy কি আসছে? It is the commonly manifestates after about 10 years of diabetes. Neuropathy can be distal and diffuse with a stalking type of distribution. আমরা জানি ডায়াবেটিক পেশেন্টের জন্য যে নিউরোপ্যাথিটা হয়, নিউরোপ্যাথি দ্যাট ইজ পেরিফেরাল নার্ভগুলোর অ্যাবনর্মালিটি শো হয়। ঠিক আছে, সব পেশেন্টকে দেখবা আমাদের হাত পা জ্বালা করে। ফার্স্ট কমপ্লেন পেশেন্টরা করবে, ওরা তো নিউরোপ্যাথি বুঝবে না, তারা বুঝবে যে আমার পায়ে বার্নিং সেন্সেশন হচ্ছে, পেরিফেরাল এলাকাগুলোতে বার্নিং সেন্সেশন হচ্ছে। এই কথাটা একটা কমন ফিচার। যখন কোনো ডায়াবেটিক পেশেন্ট এখন বার্নিং সেন্সেশনের কথা বলবে, তখনই ফিল করবা যে তার একটা নিউরোপ্যাথি ডেভেলপ করে গেছে। ঠিক আছে, আচ্ছা, ইট ইজ কমন ম্যানিফেস্টেশনস আফটার লং ইয়ার্স অফ ডায়াবেটিস, and neuropathy can be distal and diffuse with a stalking type of distribution. পা হাতে যে আমরা যে এলাকাগুলোতে আমরা মানে মোজা পরে থাকি, ওই এলাকাগুলোতে তোমার বার্নিং সেন্সেশন হবে। নট ফর দি ওয়ারিং দি মোজা, স্টকিং জন্য নয়, ওই এলাকাগুলোতে স্টকিং পরলে যে এলাকাগুলো কভার্ড থাকে ওই এলাকাগুলোতেই তোমার বার্নিং সেন্সেশন আসে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড স্টকিং ফ্যাশনে আসে। Nerve damage is due to the formation of sorbitol from sugar. Sorbitol causes demyelination of the large fiber. তাহলে এটা কেন হচ্ছে যে এটা গ্লুকোজ থেকে সরবিটল বলে একটা মেটাবোলাইটসের সৃষ্টি হয়, ওরা নার্ভ শীটগুলোকে ড্যামেজ করে দেয়, দিলে তোমাকে এই বার্নিং সেন্সেশনটা আসে। ঠিক আছে, অ্যান্ড ইউজুয়ালি ইট অ্যাফেক্টস দি লার্জ ফাইবার্স। তাহলে নিউরোপ্যাথিতে আমরা কি পাচ্ছি? লস অফ ভাইব্রেশন অ্যান্ড টাচ সেন্সেশন। এবং এই যখন একটা পেশেন্টের নিউরোপ্যাথি হচ্ছে, তখন তার ভাইব্রেশন অ্যান্ড টাচ সেন্সেশনটা ডিমিনিশড হয়ে যাচ্ছে অন দি অ্যাফেক্টেড সাইড। ঠিক আছে, আর হচ্ছে কি লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার। এবং ওই জায়গায় পেশেন্ট কিন্তু মানে লেস সেন্সিটিভ টু পেইন। তোমার ভালো জায়গায় যেটুকু উন্ড হলে পেইন হবে, সেম টাইপ উন্ড যদি তোমার ওই অ্যাফেক্টেড এরিয়ায় হয়ে থাকে, সেখানে তোমার কম সেন্সেশন হবে। ঠিক আছে, অনেকে বলে না ডায়াবেটিক রোগীদের ব্যথা কমে যায়, ব্যথা কম থাকে। দিস ইজ তাহলে লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার। এবং ওই জায়গায় তুমি হাত দিয়ে দেখবা যে ইউজুয়াল সাইডের থেকে টেম্পারেচারটা কম। ডেড লাইক ফিলিং ইন দি ফিট। এবং পাটাকে পেশেন্ট বলবে যে পা যে আমি ফেলছি, হাঁটছি, ইউজ করছি, বাট আই হ্যাভ মানে নট ফিলিংস নাই, আমি এমনি চলছি ফিরছি, এইটাই অবস্থা। ডেড লাইক ফিলিংস হবে। আচ্ছা, সেন্সেশন অফ ওয়াকিং অন দি স্যান্ড, তার মানে এটা স্যান্ড হবে। বালিতে হাঁটতে গেলে যে অবস্থা হয় সেরকম মনে হবে যে আমি বালির মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে হাঁটছি। সাসেপ্টিবিলিটি ফর রিপিটেড ট্রমা। এবং এইগুলো হওয়ার কারণে পেশেন্টের যখন সে ধরো তোমার একটা ভালো পায়ে ট্রমা হয়েছে, তখন তুমি কি করবা? সাথে সাথে তুমি ওই জায়গাটাকে প্রোটেকশনের ব্যবস্থা করবা। বাট হোয়েন দেয়ার ইজ লেস সেন্সেশন, ট্রমা হয়েছে তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, তাহলে লেস সেন্সেশন ফর দি ট্রমা অ্যান্ড nylon monofilament test is routinely used to arrest neuropathy by pressing in on the foot or sole. আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে বলি, তো আমরা কমনলি ডায়াবেটিক রোগীকে কিছু অ্যাডভাইস করি। প্রথমে বলতে হবে যে ইউ শুড অলওয়েজ ওয়্যার ইউর শুজ, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, বিফোর ওয়ারিং ইউর শুজ ইউ শুড টু চেক whether there is any foreign body inside or not. আমরা এখানে পড়ে আছি, বাতাস থেকে একটা ছোট্ট একটা ইটের কোনা, পাথরের কুচি এসে জুতোর পায়ে পড়ে থাকলো, আমরা পা দিয়ে চাপালাম। যদি আমি ভালো অবস্থায় থাকি তাহলে সাথে সাথে আমার পায়ে পেইন হবে, আমি উইল রিমুভ ইট। বাট আমার যখন সেন্সেশন নাই, তখন তো আমি এটা করতে পারবো না। তখন ওই অবস্থায় আমি হাঁটতে থাকবো, ওটা আমার পায়ের কনস্ট্যান্টলি ট্রমা করতে থাকছে। তাই ট্রমা করতে করতে ওখানে তাহলে ইনফেক্টেড হয়ে আমাকে তখন এটা আলসারের সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে জুতো ওয়্যার করতে হবে, জুতোটাকে ক্লিন করে নিতে হবে। আরেকটা জিনিস কি বলতে হবে, যেটা আমরা বলছিলাম স্ট্রাকচারাল ডিফর্মিটি যেটা হয়। স্ট্রাকচারাল ডিফর্মিটি বলতে কি জিনিস বুঝছি? আজকে ধরো আমরা এই যে হাঁটছি, আমাদের জুতাটা ধরো আজকে থেকে
ফাতেমা তো জুতা একবারই ফার্স্ট ইয়ারে কিনেছে, আর তো কেনে না, ওই এক জুতা দিয়ে পায়ে দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটলে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে সোলটা ক্ষয় হচ্ছে, উপরে যেখানে শুকতলা যার উপরে পাটা দেয় সেটাও বসে যাচ্ছে, এবং এক পর্যায়ে দেখো জুতাটা শেপ চেঞ্জ হয়ে গেছে, ওর জুতা দেখো আজকে শেপ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে শেপটা চেঞ্জ হয়ে গেল, তোমার পার শেপ কি চেঞ্জ হয়েছে? নো, তোমার পা তো ঠিক আছে। এইবার তুমি যখন ওই চেঞ্জ শেপ জুতার ভিতরে পা দিয়ে যখন তুমি ওয়াক করতেছো, তখন আর্চ অফ দি ফুটের উপরে একটা প্রেশার পড়ছে, ঠিক আছে? তাহলে আর্চ অফ দি ফুটটাও ওইভাবে তোমার ওই জুতার সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। তাহলে এই অ্যাডাপ্ট করতে করতে পরে দেখা যাচ্ছে কি যে প্লান্টার আর্টসের ওখানে একটা আর্টসগুলো লুজ হয়ে যায়, টিয়ার হয়ে যায় সেখানে, এবং যে টিপ অফ দি মেটাটার্সাল বোনগুলোকে তোমার বড় হয়ে যায়, ড্রাম শেপড হয়ে যায়। তো এইগুলো তোমার এই ডিফর্মিটিটা ডিউ টু তোমার ওয়ারিং অফ দি ডিফর্ম শু এটা হচ্ছে। মোরওভার আরেকটা কারণে হচ্ছে যে যখনই আমরা ডায়াবেটিক পেশেন্ট আমরা হচ্ছি, তখন আমাদের যে অ্যাপোনেউরিটিক যে আর্চ আছে ওই আর্চটা উইক হয়ে যায়। নর্মালি আর্চটা তো ধরে রাখছে, যার ফলে আমরা প্রেশার দিতে পারছি, হাঁটতে পারছি, কিন্তু যদি এই আর্চটা যে উইক হয়ে যায়, সবসময় তো পায়ে এবং হাতে দুটো আর্চ আছে, প্লান্টার অ্যান্ড ডরসাল আর্চ, ইজ ইট কারেক্ট? আমি গুল মারছি না তো? তো এই আর্চগুলো থাকে বলেই উই আর এবল টু মুভ আওয়ার জয়েন্টস অ্যান্ড উই আর এবল টু ইউজ আওয়ার জয়েন্টস। তো এই আর্চগুলো উইক হয়ে যায় ডিউ টু ডায়াবেটিস। উইক হয়ে গেলে তখন এই যে ডিফর্ম শু বা এই কারণের জন্য তোমার মানে ফুটগুলো ডিফর্মড হয়ে যায়, বনি অ্যালাইনমেন্টগুলো নষ্ট হয়ে যায়, ওরা কোনোটা বেঁকে যায়, কোনোটা একটু তেড়া হয়ে যায়, এই অবস্থাটা হয়ে যায়। যার ফলে এই অবস্থা যখন হয় তখন কি হচ্ছে, যখন এখন তোমার এই হাতটা লেভেল আছে, এটা যদি এই হাড়টা আমার যদি মেটাটার্সালের মাথাটা যদি মোটা হয়ে থাকে, তাহলে আমি যখন এখানে হাতটা রাখবো অন্যগুলো চাইতে এইটার পর প্রেশার বেশি পড়বে। ইজ ইট ক্লিয়ার? মনে করো তোমার টোতে ফিফথ মেটাটার্সালের হেডটা তোমার প্রমিনেন্ট হয়ে গেছে ডিউ টু দি অ্যাবনর্মাল পশ্চার। ক্লিয়ার? তুমি যখন হাঁটছো তখন সেকেন্ড, থার্ড, ফোর্থ মেটাটার্সালের হেডের চাইতে ওইটা তোমাকে বেশি প্রেশার দিচ্ছে। এই প্রেশারের ফলে কি হচ্ছে, নিচে যে হার্ড ম্যাটেরিয়াল আর ভিতরে আছে বোন, মাঝখানে কি আছে, সফট টিস্যু। এই সফট টিস্যু দে বিকাম ইনজিওর্ড। ওরা যখন ইনজিওর্ড হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, গ্র্যাজুয়ালি এই ইনজুরি হচ্ছে, কিন্তু আমার সেন্সেশন ভালো আছে, ওর সেন্সেশন খারাপ আছে, পুয়ার সেন্সেশন, ও কিন্তু এত এই চেঞ্জটা বুঝতে পারছে না, বাট আমার একটা কিছু চেঞ্জ হলে তো আমি বুঝতে পারছি, তখন আমি হয়তো প্রোটেকশনের ব্যবস্থায় যাচ্ছি, বাট তার যেহেতু লেস সেন্সেশন, ও প্রোটেকশনে যেতে পারছে না। তো এই অবস্থায় কি হচ্ছে, কন্টিনিউয়াস ট্রমা হচ্ছে, ও যখনই জুতা পরে হাঁটছে তখনই এই ট্রমা হচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, ওখানে একটা ক্যালাস ফর্মেশন হচ্ছে। এই ক্যালাসটা হচ্ছে প্রোটেক্টিভ ক্যালাস বলা হয়। দ্যাট ইজ ক্যালাস। ডু ইউ নো হোয়াট ইজ ক্যালাস? তুমি চলতে ফিরতে পারো না, তোমাকে ক্যালাস বলে। ইটস নট দ্যাট ক্যালাস। মাসেলগুলো সব মানে ভিতরে স্কিন অ্যান্ড সাবকিউটেনাস টিস্যুটা থিক হয়ে যায়, স্কিন অ্যান্ড সাবকিউটেনাস টিস্যুটা থিক হয়ে মোটা হয়ে যায়, ওইটাকে আমরা ক্যালাস বলি। ঠিক আছে? ক্যালাসটা বোনসে তোমার একটা ক্যালাস আছে, বাট এখানে ক্যালাসটা ডিফারেন্ট। তাহলে ক্যালাস তিনটে। তুমি এলোমেলো ভাবে চলো, তোমাকে মানুষ বলবে ক্যালাস, ওটা ক্যালাস হেঁটে যাচ্ছে। আর বোনসে যেটা তোমার নিউ বোন তৈরি হয় তাকে আমরা ক্যালাস বলি, বাট হিয়ার আমরা সফট টিস্যুতে ক্যালাস হয়, দ্যাট ইজ স্কিন অ্যান্ড সাবকিউটেনাস টিস্যুটা ঠিক হয়ে যায়। অনেকের পায়ে দেখো শক্ত হয়ে আছে, এই যে ক্যালাস তৈরি হচ্ছে এটা হচ্ছে প্রোটেক্টিভ ক্যালাস। ওখানে বোনের প্রেশার হচ্ছে, সফট টিস্যু ইনজুরি হচ্ছে, ওই জায়গাটা থিকেন্ড হয়ে যে দে আর ট্রাইং টু প্রোটেক্ট, বাট অ্যাট টাইমস প্রোটেকশনটা থাকে না, ওর ভিতরে ব্লিডিং হয়, হয়ে ব্লিডিং হতে হতে ওখানে ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে আলসার হয়ে বেরিয়ে পড়ে। ঠিক আছে? এইভাবে কিন্তু তোমার এই ডায়াবেটিক আলসারটা সৃষ্টি হচ্ছে। এবং যদি এখানে তোমার নিউরোপ্যাথি না থাকতো তাহলে কিন্তু তুমি এত জিনিসগুলো হতে পারতো না, তুমি আর্লি স্টেজেই তুমি অ্যালার্ট হতে পারতে আর তুমি প্রোটেকশন নিতে পারতে। বিকজ এ ডায়াবেটিক পেশেন্ট ইজ আনএবল টু অ্যাওয়ার অফ রিগার্ডিং দিস থিং, সো মানে ইজিলি দে ডেভেলপস ফুট আলসার। ঠিক আছে? Following an injury or due to the infection, an ulcer develops along with the swelling and edema of the leg, that is leg stage of cellulitis. তাহলে এই যে ইভেন্টস গুলো কি হয়,
একটা কেন হচ্ছে সেটা আমি ডিসকাস করলাম। নাও এখন দেখো তোমার লেট স্টেজে হচ্ছে স্টেজ অফ সেলুলাইটিস হচ্ছে, তারপরে কি হচ্ছে সেলুলাইটিস স্টেজ টেক্স আপ এ virulent course, spreads deeper and also upwards along the facial planes, that is called a stage of spreading cellulitis. তাহলে প্রথমে সেলুলাইটিস হলো, তারপরে ওটা তোমার ফাশাল প্লেন দিয়ে স্প্রেড করছে, তাকে আমরা বলছি স্প্রেডিং সেলুলাইটিস। When infection is severe, necrotizing fasciitis can occur with renal failure also. সেটা অনেক বড় পর্যায়ে যেতে পারে। তাহলে প্রথম স্টেজ হলো সেলুলাইটিস, আরেকটা হলো কি স্টেজ অফ স্প্রেডিং সেলুলাইটিস। তারপরে কি আসছে, ওখানে যখন একটা ইনফেকশন হয়েছে, বিভিন্ন ব্যাকটেরিয়া তোমার শরীরে, তুমি ওদেরকে খাওয়াই পড়াই যত্ন করে রেখে দিয়েছো, ওরা যে সুযোগ যখনই পাবে সে তোমাকে অ্যাটাক করবে। তাহলে কি হলো, সেকেন্ডারি ইনফেকশন কজড বাই দি মিক্সড অর্গানিজমস along with anaerobes and non-clostridial gas forming organisms produces multiple abscesses, that is a stage of abscess. তাহলে এখানে একটা কথা আমি কিন্তু বলেছি, non-clostridial gas forming organisms, non-clostridial gas forming organisms গুলো এবং anaerobes যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার এখানে এসে বাসা বাঁধবে এবং they form an abscess, that is called a stage of abscess formation. তারপরে কি আসছে, যখন abscess হচ্ছে tense edema along with vascular compromise which is already existing produces ischemia and gangrenous patch of the skin, toes, etc. তাহলে আগে আমরা বলেছি যেটা যে নিউরোপ্যাথির সাথে ভাস্কুলোপ্যাথি থাকে, যোগ হয়। এই যে ভাস্কুলোপ্যাথি এখানে আসছে, যে টেন্স এডেমা along with vascular compromises, তো যখনই ওখানে একটা টেনশন সৃষ্টি হচ্ছে, ওর পেরিফেরাল ভেসেলগুলো দে বিকাম অকুলোডেড, ঠিক আছে। তো মোরওভার আমাদের ডায়াবেটিস ইটসেলফ যে তোমার ভেসেল ওয়ালগুলোতে চেঞ্জ এনে দেয়, এক্ষেত্রে হচ্ছে কি এই অটোনমিক নার্ভাস সিস্টেমগুলো অ্যাফেক্টেড হয়ে যায়, সেখানে সিক্রেশনটা কম থাকে, টিস্যুটা ম্যাক্সিমাম টাইম ড্রাই থাকে, দ্যাট ইজ ওয়াই সেখানে আলসার ফর্মেশনটা বেশি হয়। তাহলে একদিকে সেন্সেশন কম, আরেকদিকে ওর সিক্রেশন কম হচ্ছে, যার ফলে তোমার আলসার ফর্মেশনটা র্যাপিড হচ্ছে। তাহলে এই জন্য ডায়াবেটিক ফুড আলসার ইজ এ কমপ্লেক্স প্রসেস, সহজে কিন্তু এটা হয় না, আবার হলে সারানোটা খুব ডিফিকাল্ট, বিকজ এটা কমপ্লেক্স মেকানিজম। তোমাকে মানে নিউরোপ্যাথি থাকছে, ভাস্কুলোপ্যাথি থাকছে অ্যান্ড স্ট্রাকচারাল ডিফর্মিটি থাকছে। আচ্ছা, টেন্স এডেমা along with vascular compromise which is already existing produces ischemia and gangrenous patch of the skin, toes, etc. এটাকে আমরা বলছি স্টেজ অফ অ্যাবসেস, দিস ইজ এ স্টেজ অফ গ্যাংগ্রিন। তাহলে কিভাবে ডায়াবেটিক ফুড গ্যাংগ্রিন তৈরি হচ্ছে বুঝলে? স্টেজ কয়টা আসছে, স্টেজ অফ সেলুলাইটিস, স্টেজ অফ স্প্রেডিং সেলুলাইটিস, স্টেজ অফ অ্যাবসেস অ্যান্ড স্টেজ অফ গ্যাংগ্রিন ফর্মেশন। নাও এই পেশেন্ট আসলে ইউ হ্যাভ টু ট্রিট, ইউ আর দি মানে রেসপন্সিবল পারসন টু ট্রিট এ পেশেন্ট হ্যাভিং ডায়াবেটিক ফুড গ্যাংগ্রিন। সেখানে কি করতে হবে তোমাকে, ইউ মাস্ট হ্যাভ টু পারফর্ম দি রুটিন ব্লাড টেস্ট। কমপ্লিট ব্লাড পিকচার ইউজুয়ালি ডেমনস্ট্রেটেড হাই টোটাল কাউন্ট উইথ লো হেমোগ্লোবিন। একটা পেশেন্ট আমাদের ক্রনিক ইনফেকশনে ভুগছে, তাহলে এর ব্লাড কাউন্ট করলে যে পিকচার আসবে, দ্যাট ইজ নিউট্রোফিল কাউন্টটা বেশি থাকবে এবং তার হেমোগ্লোবিনটা কম থাকবে। এইটা আমাদের একটা পিকচার সিনারিওটা আমরা পাবো। আর কি পাবো, ব্লাড সুগারটা এস্টিমেট করতে হবে। তো ফাস্টিং ব্লাড সুগার অ্যান্ড পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার বোথ শুড বি মানে এস্টিমেটেড অ্যান্ড ইট উইল ফাউন্ড রেইজড ইন লেভেল, ঠিক আছে। আর কি করব আমরা, তাহলে আমরা পেশেন্টের ব্লাড কাউন্টে আমরা কি পেলাম, অ্যানিমিয়া পেলাম এবং তার নিউট্রোফিল কাউন্টটা বেশি পেলাম, পোস্ট প্রান্ডাল অ্যান্ড ফাস্টিং ব্লাড সুগারটা আমরা বেশি পেলাম। এরপরে আমরা কি করব, পাস কালচার অ্যান্ড সেন্সিটিভিটির জন্য পাঠাবো, ঠিক আছে। তুমি ট্রিটমেন্ট করছো, তুমি ভাবো এগুলো আমি করব, পেশেন্ট আসলে তাকে আমি ব্লাড কাউন্ট করতে দেব, ব্লাড কাউন্টে আমি কি পাবো সেটা জানলাম, ব্লাড সুগার টেস্ট করলাম, এবার ওখান থেকে সোয়াব নিয়ে কালচারের জন্য পাঠালাম। তারপরে কি করতে হবে, এক্স রে করতে হবে। হোয়াই এক্স রে, অস্টোমালাইটিস হলেও তো এরকম হতে পারে, দ্যাট ইউ হ্যাভ রিড ইন অর্থোপেডিক্স। তাহলে আমার তার জন্য একটা এক্স রে করতে হবে, হুইচ মে বি দি কজ অফ ক্রনিসিটি অফ দি আলসার গেল। আরেকটা কি করতে হবে, উই হ্যাভ টু ডু অলসো লিভার ফাংশন টেস্ট, ইসিজি, চেস্ট এক্স রে
অ্যান্ড সিরাম ক্রিয়েটিনিন। কেন করতে হবে সিরাম ক্রিয়েটিনিন? রেনাল ফেলিওর আছে কিনা। আচ্ছা, এক্স-রে চেস্ট কেন করতে হবে? আদার্স কোনো লেশন আছে কিনা, কনকমিটেন্ট লেশন আছে কিনা, লিভার ফাংশনটা অল্টার্ড হয়েছে কিনা, সেগুলো আমাদের দেখার দরকার। একটা জিনিস মনে রাখবা, ডায়াবেটিস ক্যান অল্টার অল দি ফাংশনস অফ ইউর বডি। ডায়াবেটিস মে অল্টার অল দি ভাইটাল ফাংশনস অফ ইউর বডি। সো সব জায়গায় সতর্কতার সাথে নিয়ে এইবার তুমি ট্রিটমেন্ট স্টার্ট করবে। ও সাথে তোমাকে আরেকটা কাজ করতে হবে, যে এটা ডায়াবেটিক আলসার না ইসকিমিক আলসার না আর্টারিয়াল আলসার, এটাকে তোমাকে এক্সক্লুড করার জন্য লোয়ার লিম আর্টারিয়াল ডুপ্লেক্স মানে স্ক্যান ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। যদি দেখো যে না তোমাকে ওটা সাপ্লাই অক্লুড হয়ে গেছে তারপরে আলসার ডেভেলপ করে, সেটা তো হতেও তো পারে নাকি, তাহলে সেটা রুল আউট করার জন্য এটাও তোমাকে করতে হবে। ঠিক আছে, নাও দেখো একটা এক্সরেতে দেখো, এখানে আমি একটা ডায়াবেটিক পেশেন্টের এক্সরে ছবি দিচ্ছি, সেখানে কি পাচ্ছ, ডিস্ট্রাকশন অফ দি মেটাটার্সাল বোন অ্যান্ড ডিসলোকেশন অফ দি মেটাটার্সাল জয়েন্টস। হ্যাভ ইউ সিন? দেখো সেকেন্ড ফিঙ্গার টোটা কিন্তু অলরেডি আউট হয়ে চলে গেছে, আর পায়ের শেপটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো এই জায়গাটা সোয়েলিং হয়ে গেছে, কেন হয়েছে? ডিউ টু দি মেটাটার্সাল হেডটা বড় হয়ে গেছে, সেই জন্য এগুলো লস হয়ে। এই অবস্থায় যদি তুমি হাঁটতে থাকো, যে ফুটটা ডিফর্মড হয়ে গেছে, এটা কি নর্মাল শেপে আছে? নো। এই অবস্থায় যদি তুমি হাঁটতে থাকো তাহলে কি হবে? কন্টিনিউয়াস ট্রমা হতে থাকবে এবং উনটাকে হিল করবে না। তাহলে আমরা এই ট্রিটমেন্টটাকে, ডায়াবেটিক ফুট আলসারের ট্রিটমেন্টটাকে 5টা হেডিংয়ে ভাগ করব। কন্ট্রোল অফ ডায়াবেটিস, কন্ট্রোল অফ ইনফেকশন, লোকাল ট্রিটমেন্ট অফ দি আলসার, অ্যান্ড অমিত জেইনস গ্রেডিং অফ ডেব্রাইভমেন্ট। আমরা যে উনটাকে ডেব্রাইভমেন্ট করি, ওরও একটা ইচ্ছা মতো করলে হয় না, ওখানেও কিছু মেটিকুলাসলি করতে হয়, তো এর একটা গাইডলাইন আছে। আর আছে কি, ভেরিয়াস টাইপস অফ সার্জারি ফর ডায়াবেটিক আলসার অফ দি ফুড অ্যান্ড কেয়ার অফ দি পেশেন্ট অ্যাজ এ হোল। এই ধরনের পেশেন্টকে কিন্তু তোমাকে অ্যাজ এ হোল কেয়ার নিতে হবে। ডায়াবেটিক ফুড কেয়ার বলা হয় এই জন্য, যে পাটাকে রেগুলারলি সে ক্লিন করবে, নতুন নতুন জুতা পরবে, মোজা পরবে, তাকে ওখানে সুদিং ম্যাটেরিয়াল, দ্যাট ইজ স্কিনগুলো যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য ভ্যাসলিন জাতীয় জিনিস ইউজ করবে। ঠিক আছে, রেগুলার নখ কাটবে, এবং এই নখ কাটাটা হচ্ছে ইউজুয়ালি সে কাটতে পারবে না, সামওয়ান তাকে হেল্প করতে হবে। যদি ক্যালাস থাকে, ক্যালাসগুলোকে শেপ করে কেটে কেটে নিতে হবে, নিয়ে ভালো রাখতে হবে। এইগুলো হচ্ছে ফুড কেয়ারের একটা অংশ, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট। ঠিক আছে, কেয়ার অফ দি পেশেন্ট। ঠিক আছে, তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করলাম, ইনফেকশন কন্ট্রোল করলাম, লোকাল ট্রিটমেন্ট করলাম, এবং আলটিমেটলি দেখা গেল যে যদি সার্জারি লাগে সেটাও করতে হবে, এবং পেশেন্টের ফুড কেয়ার নিতে হবে। এইভাবে করলে ইউ মে বি এবল টু, or you may be successful in treating a diabetic foot ulcer.